সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্য পরিস্থিতি হুট করেই যেন আমূল পাল্টে যাচ্ছে। গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল তাতে সাড়া দেয়নি। তারা প্রথম মেয়াদের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেই এগোতে চাইছিল। হামাসের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে তারা গাজায় মানবিক সাহায্য ও ত্রাণ প্রবেশও বন্ধ করে দেয়, কিন্তু হুট করেই আবার ইসরায়েল তার অনড় অবস্থান থেকে সরে এসেছে। আবারও ইসরায়েল সংলাপের জন্য ডেলিগেশন প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, তারা মধ্যস্থতাকারীদের একটি আমন্ত্রণ পেয়েছে এবং তাতে সাড়া দিয়েই তারা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হামাস বলেছে যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য ইতিবাচক ইঙ্গিত রয়েছে, আর এই কারণেই হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির দীর্ঘায়িত করার প্রচেষ্টা চালানোর জন্য এখনও কায়রোতে রয়ে গেছে। হামাস এক বিবৃতিতে আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন করে আরোপিত মানবিক সহায়তা অবরোধ যুদ্ধ অপরাধের শামিল এবং এই সাহায্য না হলে হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিরাও ভোগান্তির শিকার হবে। ইসরায়েলেরই নমনীয় হওয়ার একাধিক কারণ রয়েছে। হঠাৎ করে অনেকগুলো গ্রুপ একই সাথে সক্রিয় হয়ে ওঠায় ইসরায়েলের আর আগের অবস্থানে থাকার সুযোগ নেই। অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স বা ওআইসি এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ গাজার জন্য সম্প্রতি প্রকাশিত আরব পরিকল্পনাকে সমর্থন করেছে। বিগত 15 মাস ধরে চলা ইসরায়েলের বিধ্বংসী যুদ্ধের পর মিশরের নেতৃত্বে আরব দেশগুলো এই প্রস্তাব অনুমোদন করেছে। শুধু আরব দেশগুলোই নয়, একদমই বিস্ময়করভাবে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরাও সর্বশেষ এক যৌথ বিবৃতিতে বলেছেন যে তারা গাজার পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন পরিকল্পনাকে সমর্থন করছেন। বিবৃতিতে বলা হয়, আরব দেশগুলোর এই পরিকল্পনা গাজার পুনর্গঠনের একটি বাস্তবসম্মত পথ দেখিয়েছে এবং যদি এটি কার্যকর করা হয় তাহলে আশা করা যায় যে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ মানবিক পরিস্থিতির দ্রুত এবং টেকসই উন্নতি আনতে পারে। এই ইউরোপীয় দেশগুলো অভিমত দিয়েছে যে হামাস গাজা শাসন করতে পারবে না বা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকতে পারবে না। তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ভূমিকা এবং এই সংস্কার এজেন্ডার বাস্তবায়নকেও সমর্থন করছেন। বিশ্বের আরেক পরাশক্তি চীন ও আরব দেশগুলোর প্রস্তাবিত গাজা যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার পরিকল্পনাকে সমর্থন করেছে। আরব নেতারা মিশরের গাজার পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেন, যার আনুমানিক ব্যয় $53 বিলিয়ন এবং যার মূল লক্ষ্য গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রতিরোধ করা। আরব নেতাদের প্রস্তাবনা অনুযায়ী অন্তত 6 মাসের জন্য গাজা শাসনে একটি নিরপেক্ষ টেকনোক্র্যাট কমিটি গঠন করা হবে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, চীন, মিশর ও অন্যান্য আরব দেশগুলোর প্রচেষ্টাকে সমর্থন করে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক ও কার্যকর বাস্তবায়ন, মানবিক সহায়তা প্রদান এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়তা করবে। এই পরিকল্পনাটি মিশর তৈরি করেছে এবং চলতি মাসে কায়রোয় অনুষ্ঠিত আরব লীগ শীর্ষ সম্মেলনে আরব নেতারা এটি অনুমোদন করেছেন। আর সর্বশেষ 57 সদস্য বিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনাকে অনুমোদন করেছে। ওআইসি একই সাথে সকল আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক তহবিল সংস্থাগুলোর প্রতি ইতিবাচক সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে, যাতে গৃহীত পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়। আরব সমর্থিত এই পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের একটি পাল্টা উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্প গাজা উপত্যকাকে মার্কিন নিয়ন্ত্রণে উন্নয়নের জন্য জনশূন্য করার প্রস্তাব দিয়েছিলেন, যা জাতিগত নিধনের শামিল হিসেবে বিভিন্ন মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
এই আরব পরিকল্পনাটি 3টি প্রধান পর্যায়ে বিভক্ত। প্রথমত, গাজায় একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চালু করা, দ্বিতীয়ত পুনর্গঠন এবং সর্বশেষ স্থিতিশীল শাসন ব্যবস্থা নিশ্চিত করা। প্রথম পর্যায়টি প্রায় 6 মাস স্থায়ী হবে, আর পরবর্তী দুটি পর্যায় মিলিয়ে মোট 4 থেকে 5 বছর সময় লাগবে। এই পরিকল্পনার লক্ষ্য হল ইসরায়েলের প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া গাজাকে পুনর্গঠন করা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। এই প্রস্তাবনাটি ব্যাপকভাবে আলোচনায় থাকার কারণে ইসরায়েল বেশ চাপের মুখে পড়েছে। হামাসের সাথে আলোচনায় বসার ক্ষেত্রে ইসরায়েলের নমনীয় হওয়ার আরেকটি কারণ হল প্রেসিডেন্ট ট্রাম্প একদম গোপনে ইসরায়েলকে বাইপাস করে শুধুমাত্র হামাসের সাথে আলোচনা করেছেন। গত সপ্তাহে এরকম খবর প্রকাশ্যে আসার পর ইসরায়েল অনেকটাই যেন নড়ে চড়ে বসে। শুধু তাই নয়, আলোচনাটি যাতে ভেস্তে যায় সেজন্য তারা নানামুখী তৎপরতা চালায়। খোদ মার্কিন কর্মকর্তারা দোহায় অনুষ্ঠিত হামাসের সাথে চলমান গোপন আলোচনাকে নস্যাৎ করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইসরায়েলকে এই আলোচনার বিষয়ে আগে থেকে জানানো হয়নি, কারণ আগের সপ্তাহে পূর্ব নির্ধারিত একটি আলোচনার ব্যর্থতার নেপথ্যে ইসরায়েলি মূল কুশীলব ছিল। এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের সাথে কথা বলে ভিন্ন পথে হাঁটতে চেয়েছিলেন, কিন্তু ইসরায়েলি পত্রিকাটি জানায় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতিনিধিরা শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও হামাসের পৃথক আলোচনা আয়োজনের জন্যই বিরোধিতা করেননি, বরং এটিকে নস্যাৎ করার জন্য সবকিছুই করেছেন। কারণ ইসরায়েলি নীতি নির্ধারকদের আশঙ্কা ছিল হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হলে তা গাজার ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণে ভিন্ন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারে, আর তেমনটা হলে ইসরায়েল সেখানে আর নিজেদের প্রভাব ধরে রাখতে পারবে না। ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল দোহায় গিয়েছিল হামাসের একজন সিনিয়র নেতার সঙ্গে সাক্ষাৎ করতে, যা প্রথম সরাসরি সংলাপ হিসেবে বিবেচিত হয়। তবে ইসরায়েলি সরকার এই বিষয়ে জানতে পেরে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এবং বৈঠক ও আলোচনার এজেন্ডার ব্যাপারে তীব্র আপত্তি জানায়। ইসরায়েলের চাপের কারণে শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল করা হয়। একজন হোয়াইট হাউস মুখপাত্র নিশ্চিত করেছেন যে ইসরায়েল এই আলোচনার বিষয়ে অবগত ছিল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রকে হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে তাদের স্পষ্ট আপত্তি করেছে। ইসরায়েলের নীতি নির্ধারকদের আলোচনার দিকে ঝুঁকে পড়ার আরেকটি কারণ হল দেশটির সেনাবাহিনীর অভ্যন্তরে নানা প্রতিক্রিয়া ও অসন্তোষ। ইতিমধ্যেই ইসরায়েলের সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে যে ইসরায়েলের দখলদার সেনাবাহিনীর নতুন চিফ অফ স্টাফ মেজর জেনারেল এয়াল জামির সিদ্ধান্ত নিয়েছেন যে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ড্যানিয়েল হাগারিকে মেজর জেনারেল পদে পদোন্নতি না দিয়ে তার পদ থেকে বরখাস্ত করা হবে। এর পরপরই ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে যে হাগারি ও জামির পারস্পরিক সমঝোতার মাধ্যমে তার বিদায়ের বিষয়ে একমত হয়েছেন। জামির বলেন, ইসরায়েলের জন্য হাগারির বছরের পর বছর যে সার্ভিস দিয়েছেন তার জন্য বাহিনী তার প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, হাগারি ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট শায়তেত 13 এর সাবেক কমান্ডার এবং হামাস বিরোধী যুদ্ধ চলাকালে বিগত 15 মাসে তিনি একাধিকবার প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনাও করেছেন। ইসরায়েলের জন্য মাথাব্যথার আরেকটি কারণ ইয়েমেনের হুথিরা। ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য 4 দিনের আলটিমেটাম দিয়ে হুথিরা নতুন করে আলোচনায় চলে আসে। হামাস এরই মধ্যে এই আলটিমেটামকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে আহ্বান জানিয়েছে গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের সংঘটিত ক্ষুধার যুদ্ধ বন্ধ করতে জরুরি পদক্ষেপ নেয়ার। উল্লেখ্য, 2023 সালের নভেম্বর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রেড সি অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও ইসরায়েল সম্পর্কিত কার্গো জাহাজগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। গাজার প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই হুথিরা এই আক্রমণ করার দাবি করেছে। এদিকে হামাস সর্বশেষ নতুন একটি দাবি তুলেছে, যা ইসরায়েলকে
আরেক দফা বিব্রত করেছে। সর্বশেষ হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে যাতে তিনি গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের সঙ্গে সাক্ষাৎ করেন, যেমনটি তিনি ইসরায়েলি বন্দীদের সঙ্গে করেছেন, যাদেরকে হামাস আগে আটক করেছিল এবং পরবর্তীতে মুক্তি দিয়েছে। ট্রাম্প ওভাল অফিসে হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া ৮ জন প্রাক্তন ইসরায়েলি বন্দীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরপরই হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এক খোলা চিঠিতে ট্রাম্পকে অনুরোধ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু ইসরায়েলি বন্দীদের অসহনীয় দুর্ভোগ সম্পর্কে কথা বলেছেন, এখন তার উচিত হবে ইসরায়েলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের প্রতিও একই সম্মান প্রদর্শন করা। বাসেম নাইম চিঠিতে ট্রাম্পকে পরামর্শ দেন ট্রাম্পকে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের গল্প শোনার জন্য প্রয়োজনীয় সময় বরাদ্দ করার। উল্লেখ্য, বর্তমানে ইসরায়েলের কারাগারে প্রায় ৯,৫০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।